অন্তর্বর্তী সরকার ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছিল। এখন এর নতুন নাম হবে জুলাই শহীদ দিবস। জুলাই অভ্যুত্থান স্মরণে ঘোষিত ৩টি দিবসের মধ্যে নতুন বাংলাদেশ দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার ২৯শে জুন রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এদিকে ৮ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। জামায়াতে ইসলামীর আমিরও এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন। এছাড়া ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে। তাদের ভাষ্য, জাতীয় মুক্তি দিবস ৫ই আগস্ট, ৮ই আগস্ট নয়। সরকার ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের চেষ্টা করলে ইনকিলাব মঞ্চ সেদিন বিপ্লব বেহাত দিবস পালন করবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানামুখী আলোচনা চলে। অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতার অনেক আকাঙ্ক্ষা যে সরকার পূরণ করতে পারেনি, সেসব কথাও আসে। এর মধ্যেই রোববারের বৈঠকে উপদেষ্টা পরিষদের দিবসটি বাতিলের সিদ্ধান্ত এলো। বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস এবং ৫ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ই আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না। তালা মারে না, ভয়ানক তালা মারে। থেকে আইতে ২ ঘন্টা লাগতেছে। দোকান রয়েছে, ভেঙে দেওয়া ভাই। আমরা চাই রাস্তা ক্লিয়ার হোক, আমরা চাই রাস্তা ক্লিয়ার হোক, দোকান ভেঙে ফেলুক। হ্যাঁ, গাছের জন্য। গাছ হচ্ছে প্রকৃতির সম্পদ। আরে সরকার বলে দিছে বাড়ির সামনে আগিরা যদি জায়গা থাকে সেটা সরকারি জায়গা হলে গাছটা লাগিয়ে দিতে, যেন পরিবেশ সুন্দর থাকে। গাছ আমাদের আলো দেয়, ছায়া দেয়, পানি দেয়, অক্সিজেন দেয়। তো আপনার কি দরকার না প্রত্যেকটা দেশে অন্তত 60% বনভূমি জায়গা গাছ রাখা উচিত? তো সেই জন্য আমরা গাছ লাগাইছি। এটা তো সরকারের নির্দেশ পালন করতেছে, আবার ওনারা গাছ ভেঙে দিচ্ছে। এটা আবার কেমন কথা? দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরপুর ১১ বাসানি মোড়ে। ঠিক এখানে আসলে রাস্তার ফুটপাত দখল করে ঢাকার যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু বিশেষ অভিযানের মাধ্যমে আজকে সমস্ত দোকানপাট যেগুলো রাস্তা দখল করেছিল সেগুলোকে কিন্তু এখন উচ্ছেদ করে দিচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তাদেরকে দোকান যারা আসলে এখন পর্যন্ত সরাতে পারেনি তারা কিন্তু এখনও তাদের কিন্তু দোকান এবং মাল সামানা যত কিছু আছে সব কিছুই কিন্তু বোল্টুজার দিয়ে আসলে ভেঙে ফেলতেছে। আমাদের কাগজ আছে, আমাদের কোনো অবৈধ না। যাদের অবৈধ আছে না, আমাদের তো ভাঙতে আছে। আমাদের পারমিশন আছে যে সে পূর্ণ দোকান না দিবে আপনার দোকান ভাঙবে না। আমাদের পারমিশন, টাকা জমা দেওয়া আছে। কাগজ দেন না মিয়া, দোকান দিয়ে দিলে আমাদের সব পারমিশন সব আছে। আমি না বই রাই, আমি কি করে খাবো? আপনার কি এই ভূমি কি আপনার ছিল? হ্যাঁ, আমার বাপের। আপনার বাপের দলিল আছে? কোনো দলিল আছে? সব আছে, সব আছে। দলিল আছে? সব আছে। দলিল কোথায় আছে? দলিলগুলো আন না, আরে একটা করে দেয়। সব আছে আমাদের কাছে, প্রমাণ টমান সব আছে। সরকার যেরকম পারমিশন যে বন্ধু আমাদের না দিবে আমাদের তখন ব্যাংকে টাকা জমা দেয়, আমাদের সব কিছু আছে। এইটা দেখাও না।
এই দেখেন, আমাদের সব কিছু জমা আছে, আমাদের বলা যেগুলো অবৈধ দোকান এই দেখেন রূপালী ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, এই দেখেন রূপালী ব্যাংকে যে লেখা আছে দেখেন, আমাদের রূপালী লেখা আছে ব্যাংকে টাকা সবকিছু। জমা দেওয়া আছে। যদি এটা ভাঙ্গা আমি ম্যাজিস্ট্রেটকে দেখেছি বল আমার লাঠি দিয়ে মারবে তুই যে হোক। সব দলের লোকেরা আসতে পারবে। অবশ্যই আমরা অরাজনৈতিক দল, আমরা এদেশ থেকে যারা 53 বছর ধরে স্বাধীনতার পর থেকে যারা লুটপাট করে নিয়ে গেছে, এদেশ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে কানাডা, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রে আপনারা অবগত জানেন। তো এই টাকাগুলো এনে এদেশের 18 কোটি মানুষকে পরিশোধযোগ্য ঋণ হিসাবে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আওয়ামা মুস্তফা আমিন আমাদের এই অহিংস গণঅভ্যুত্থানে কাজ করতেছেন। আমরা 1,80,00,000 মানুষের অনুস্বাক্ষরে আছি। তাই আমরা কি কাজ করতেছি? অহিংস গণঅভ্যুত্থান বাচ্চার টাকা উদ্ধার করে এদেশের 18 কোটি মানুষকে পরিশোধযোগ্য ঋণ হিসাবে দেওয়ার জন্য বলতেছি। আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, আমাদের টাকা আমরা চাচ্ছি আবার এই টাকা ফেরত দেব। কিন্তু আমরা সুদমুক্ত ঋণ নিয়ে আমরা নিজেদের জীবন মান উন্নত করার জন্য নিজেরা দ্রব্যমূল্য চাহিদা অনুযায়ী আমরা খেতে পারছি না, পুষ্টি চাহিদা করতে পারছি না। এই কারণে আমরা বিনা সুদে এই সরকারের কাছ থেকে আমরা ঋণ চাচ্ছি। তাই আমাদের এই দাবিটা কি যৌক্তিক তা আপনারা বলবেন? আমরা কি এই দাবি করতে পারি না? অবশ্যই আমরা দাবি করতে পারি। আমাদের এই অর্থমন্ত্রী সরকারের কাছে আমরা 3 বার স্মারকলিপি প্রদান করেছি, আমাদের সাথে তারা কখনো কথা বলে নাই। তো আমরা যে সামনে আন্দোলনে যেতে যাচ্ছি মহা আন্দোলন, যেটা 25 নভেম্বর আমাদেরকে বানচাল করেছে। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো আওয়ামী লীগের স্বৈরাচার লোক না, আমরা কোনো বিএনপির লোক না, আমরা কোনো জামাতের লোক না, আমরা হচ্ছে অহিংস পরিবার। আমরা চাই এদেশের 18 কোটি মানুষকে বাঁচারকৃত টাকা এনে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য এই কাজ করছি। আমাদের সরকারের অধীনে থাকা আমলারা, যারা আমলা এবং উপদেষ্টা পরিষদের ভিতরে কয়েকজন অনুপযুক্ত উপদেষ্টা আছেন, তাদের ভুলের কারণে, তাদের দোষের কারণে। কাজেই আমি সরকারকে এরকম বেশ কয়েকটি উদাহরণ আজকে দেব যে আপনারা যদি এই ধরনের সমস্যার সমাধানের ব্যাপারে আন্তরিক না হন, তাহলে এই দেশের একটি জনগণও আপনাদের কাছে থাকবে না। আর আপনারাও মনে রাখবেন, আপনাদের এই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আপনাদের যে সরকার প্রতিষ্ঠা করেছেন, আপনাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। ব্যর্থ হওয়া মানে ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনি আগে জেলের ভয়ে দৌড়াতেন, এবার আপনাকে ফাঁসির ভয়ে দৌড়াতে হবে, যা আমরা চাই না। সেই সঙ্গে শুধু আপনি না, আমরা যারা 24-এর আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা ফেসিবাদকে দূর করেছি, আমরাও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। টাকা না থাকে আপনি আমার কাছে বলেন, আমি বাংলাদেশ সরকারের কাছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাংলাদেশ সরকারের কাছে 8,000 কোটি টাকা পাবো। জানেন 8,000 কোটি টাকা পাবো, এটা আদালত কর্তৃক রায় দেওয়া আছে। এই টাকা আমি কথা দিচ্ছি, এই টাকা আদায়ের জন্য কোর্ট বলেছে 2 মাসের মধ্যে এই টাকা আমাকে দেওয়ার জন্য। আমরা ডিসি ঢাকার কাছে এই টাকা দাবি করে গত বৃহস্পতিবার দিন 2 মাসের মধ্যে টাকা দেওয়ার জন্য আমরা দাবিনামা দিয়ে আসছি। তা আপনারা যদি নিজেদের টাকা দিতে না পারেন, আমি কথা দিচ্ছি, আপনারা এই দেশের মানুষকে বলছি আমার পাশে আসুন। আমরা সরকারের আমলার গলার মধ্যে গামছা দিয়ে এই 8,000 কোটি টাকা বিনা সুদে আপনাদের কর্মসংস্থানের জন্য আমি টাকা দেব। ওই ফ্যাসিস্ট সরকারের এবং দোসরের আর বর্তমান যারা দোসরদের মিলে আমাদের হয়রানি করা হয়েছিল ওই 25শে নভেম্বর এই দেশ ঢাকার মধ্যে পুরো ঢাকাটাকে আমরা দখল করতে চাইনি। আমরা একটা দাবি নিয়ে এসেছিলাম, এই দাবি পূরণ করার জন্য তৃণমূল থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ ঢাকায় চলে আসছিল একটা দাবি করার জন্য। পুঁজি চাই, বিনা জামানতে পুঁজি চাই। বিভিন্ন গ্রামে গঞ্জে তাদের মাঠ কর্মীরা পরিশ্রম করে মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে এই রাষ্ট্রে যত দুর্নীতিবাজদের দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে, এই টাকা যদি বাংলাদেশে এনে সেই টাকা বাংলাদেশের নাগরিকদেরকে লোন দেওয়ার জন্য, এটা অবশ্যই বাংলাদেশের নাগরিকদের অধিকার, এটা তো অবশ্যই বলতে পারে। আমরা দেখলাম এই অহিংস আন্দোলন তারা যখন এই ঢাকা শহরে বড় সমাবেশের আয়োজন করলেন, তখন এই সরকার তাদের ভিতরে ষড়যন্ত্রের গন্ধ পাইলেন।
এই যে ষড়যন্ত্র, সবকিছু ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া যায় না। আমরা পূর্বে সরকারকে দেখেছি, মানুষ জমায়েত হইলেই বলতেন এটা বিএনপির জামাতের ষড়যন্ত্র, এখন বলে এটা আওয়ামী ষড়যন্ত্র। সব ষড়যন্ত্রই যে ষড়যন্ত্র না, এটা পরিষ্কার বুঝতে হবে। ধন্যবাদ। সিটি কর্পোরেশনের কথা হলো টাকা দাও, আপনাদেরকে আমি নষ্ট করবো। কারণ কি আজকে না ওরা স্পষ্টভাবে না, এর আগে মেয়র বলে নাই, বর্তমান যিনি প্রশাসক উনি ওইরকম কোনো আশ্বাস দিতে পারে না। কারণ কি আমরা চিঠি দিয়েছি, ওনারা কোনো মূল্যায়ন করে না। ওনাদের কাজ হলো যে আমরা শুধু নিজের জায়গায় করবো। আমার কথা হলো আপনি আমার মার্কেটটা বুঝাই দেন, আমরা জায়গা ছেড়ে দিচ্ছি। আমার তো এত শখ নেই আমি রাস্তার উপরে বসে থাকবো। সিটি কর্পোরেশনের এখানে আপনারা কি পারমিশন নিয়েছিলেন বা কি কাগজের ভিত্তিতে? এটা হলো 1984-তে সরকার পুনর্বাসনের জন্য আমাদের 6 বিঘা জায়গা দিয়েছে। নিউ সোসাইটি মার্কেটের পুনর্বাসন 6 বিঘা জায়গার বিল্ডিং হয়েছে, যেটা ওটার এই জায়গার উপরেই সেটা জমা হয়েছে। টাকাটা এই জায়গার ভিত্তিতে। যখন এখন ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন আপনি স্পেস জায়গাটা বলেন, স্পেস জায়গাটা আপনাকে কি বলবো, সেটাই আছে। এই কারণে এটা পুনর্বাসনের জন্য এই মার্কেটটা এখানে পুনর্বাসিত হয়, তাহলে এটার উপরে টাকা জমা নিয়েছে। রাস্তার ফুটপাত জগতের যে দোকানগুলো আসলে বানানো হয়েছে, সেই দোকানটি কিন্তু আজকে উচ্ছেদ করে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান। দেখি একটু সরেন না ভাই। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি ভেঙে ফেলা হচ্ছে দোকান এবং অবৈধ যে দোকান সেটি কিন্তু সরাসরি ভেঙে ফেলা হচ্ছে। এমনটি কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিশেষ অভিযানে কিন্তু আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ একটা অভিযানে কিন্তু মিরপুর 11 নম্বর বাজারের পাশে মিরপুর 11 বাসানি মোড়ের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যতগুলো রাস্তার পাশে দখল করে রাখছে যে দোকানগুলো, আসলে সেগুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে।
অস্থায়ীভাবে বসানো হয়েছিল সেগুলো এখন এবং কর্মী যারা আছেন তারা এই অভিযানটি পরিচালনা করছে। ঘুরিয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে। অভিযানে কিন্তু একে একে সে অবৈধ এবং দোকানের ভিতরে যে অবশিষ্ট জিনিসপত্র একটা বিষ দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি বিশেষ অভিযানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অস্থায়িত যত দোকানপাট আসলে রাস্তার পাশে ফুটপাতে বসিয়েছেন সেগুলো কিন্তু একটি বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু সেগুলোকে আসলে উচ্ছেদ করে দিচ্ছে এবং কি ভাই সামনে থেকে সরে যান। হ্যাঁ সব
আমি তো মিথ্যা কথা বলিনি আপু, আমি তো বলেছি যে সে মৌলবি ডেকে বিয়ে একটা ফেক বিয়ে করে আমাকে প্রতিনিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে। আমি মামলাটা এভাবে করেছি, আমি কোনো মিথ্যা মামলা করিনি। দিন পর আমাকে সে ডিভোর্স করে দেবে, ওর শাস্তি তো হতে হবে, ও আমার সাথে না, হাজারো মেয়ের সাথে এগুলো করেছে। সে যেদিন এই ঘটনাটা ঘটে আগের দিন রাতে আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি রিয়ামণিকে ছাড়বা না। তারপর থেকে তার ফোনে আর আমরা পাই না। তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে গেছে। আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল, ওই জাহিদ ভাই নামে একজন, উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি। তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে, কিন্তু আধা ঘন্টার ভিতরে তার হুঁশ চলে আসে। তারা কক্সবাজারে যায়। আসলে মেন হচ্ছে আমাকে হচ্ছে টর্চারিং, মানে আমার মামলাটা উঠানোর জন্য স্ট্যাম্পে একটা সই, বুঝতে পেরেছেন। আর আমি যেন মিডিয়ার সামনে কখনো না আসি, কিন্তু আমি তো এসবে ভয় পাই না ভাই, আমি কাউকে ভয় পাই না। আমি তো আমার ফোনটা তো ভেঙে দিছে, আর একটা ফোনে আপনাদের আমি অনেক রেকর্ডিং দিব। তখন আপনারা হিরো আলম যে একটা ক্রাইম করে, মার্ডার করে, সে অনেক মার্ডারের সাথে যুক্ত আছে, আপনারা ওই অডিওগুলো শুনলে পেয়ে যাবেন, বুঝতে পারবেন। হ্যাঁ, হুট করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে, কারণ তারা মানসিকভাবে আমাকে এত টর্চার করে। আমি কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা বলছি না এতদিন, সত্যি কথা বলছি, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম এসছে, কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি, কিন্তু আমি উত্তেজিত ছিলাম, ভেতর থেকে উত্তেজিত ছিলাম। এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি এরকম ব্যবহার করা মেয়ে না। আমার খোঁজ নিলে আপনারা পাবেন যে মেয়েটা আমি অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু আমাকে অভদ্র করা হচ্ছে। ওই কথায় আছে না, সঙ্গ দোষে কি যেন একটা কথা বলে, আলমের একটা অডিও আছে যে রিয়া তো ভালো না, তুই তার সাথে মিশলি কেন, তুই তো ভালো, এটাই তো শাস্তি। এই অডিও আছে, অনেক অডিও আছে। আমাকে হচ্ছে কালকে ওই যে মালিবাগে নামিয়ে দিয়ে বলছে কালকে আমি এফডিআর আলমের নামে হচ্ছে আমার নমিনি করা, আমার এফডিআরে বলছে তুমি এফডিআর ভেঙে আমার নামে ট্রান্সফার করবা, কালকে বিকেলে বিয়ে করে তোমাকে বগুড়ায় পাঠিয়ে দিব, তুমি কখনো মিডিয়া আসবা না। আমার মিডিয়ার বউ হচ্ছে রিয়া, তুমি থাকবে বাড়ি, বুঝতে পেরেছেন। কিন্তু এটা আমি তো এত কিছু হওয়ার পরে বিয়ে যদি তার করতে হইতো আমি মিডিয়ার সামনে ছাড়া তো আমি করবো না, পরে আমাকে টর্চারিং করবে। আর রিয়ামণি থাকবে সেখানে, আমি কেন বিয়ে করতে যাব? রিয়ামণি তো ডিভোর্সি, আপনারা ওদের কাগজ দেখাতে বলেন, আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি, এখন বিয়ের কাগজ দেখাতে বলেন। আর আমাকে বলে কি পরকিয়া। সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো 3-4 মাস হয়েছে ডিভোর্স হয়েছে, তাহলে রিয়ামণি এতদিন কি করেছিল বলেন? ওনার প্রথম ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, একটা সম্পর্কে যখন জড়িয়েছি, তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নিই পারিবারিকভাবে। কারণ আমি তো সুমি তার প্রথম ওয়াইফের পরে যদি বগুড়ার বাড়িতে কেউ সংসার করে সেটা আমি কোনো রিয়া নুসরাতরা তো 2 দিন বেড়ায় চলে আসছে। এতদিন আমি আলমকে বলেছিলাম রিয়ামণি ছাড়া সে যদি আমাকে পেপারস করতো আমি তার মামলা টামলা উঠিয়ে নিতাম, কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে তো কোনো রিয়ামণি ছিল না। হ্যাঁ, আমি যখন অসুস্থ সে তার স্বার্থে আমাকে কাজে লাগিয়েছে গেল, কিন্তু সে রিয়ামণি, আমি চাইছি আমি বগুড়ায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করব, সেখানে কোনো রিয়ামণি থাকবে না, কিন্তু সে সেটা করে। দাবি করছি যে আমি মিথিলা যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি, এর শেষ অবধি আপনারা খোঁজ নেবেন যে মিথিলা কতটা সত্যি কথা বলেছে। আমি মিথিলা যে কোনো সময় হিরো আলমের সন্ত্রাসী বাহিনীর কাছে মার্ডার হয়ে যেতে পারি। আপনারা
এটার পেছন হবেন না, এর শেষ অবধি আপনারা খোঁজ লাগাবেন। কারণ আমি সব সত্যি কথা বলেছি। এই হিরো আলমের বিচার হতে হবে। অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি মিথিলা যেমন সামনে এসেছি, কোনো মেয়ে আসে না, আমি সব মেয়ের হয়ে এর বিচার অবশ্যই শেষ পর্যন্ত আমি দেখে ছাড়ব। অবিলম্বে তথ্য আমাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আপনারা যদি না মানেন তাহলে এই তথ্য আমরা তাদের সাথে সংশ্লিষ্ট যারা এই তথ্য বা প্রকল্প থেকে উপকৃত হয়েছেন সেই নারীদেরকে নিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হবে। আপনারা এটা ঠেকাইতে পারবেন না। আবারও বলে দিচ্ছি, অবিলম্বে তাদেরকে নিয়ে ত্রিদলীয় বৈঠক অনুষ্ঠিত করেন এবং তাদের সকল দাবি মেনে নিন। এখানে তথ্য বা প্রকল্পের যারা নারীরা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করে এখানে প্রমাণ করেছেন যে তারা কোন আওয়ামী লীগের দোষর নন। তারা এখানে 34 দিন অবস্থান করতে হয়েছে তাদেরকে এই বদনাম ঘুচানোর জন্য। উপদেষ্টা শারমিন মুর্শিদ উনি ব্যক্তিগতভাবে রোশনাল দেখাচ্ছেন এনাদের উপর। উপদেষ্টা শারমিন মুর্শিদ শুধুমাত্র বাংলাদেশের ঢাকার এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন। তার পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব নয় প্রান্তিক লেভেলের নারীদের কি পরিমাণ অসহায়ত্ব আছে, তার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয়। ঝিনাইদহের প্রান্তিক এলাকায় একজন নারী ধর্ষণের শিকার হয়ে সেই বক্তব্য, সেই গল্পটা কার কাছে বলেন, তার পক্ষে এটা কখনোই বোঝা সম্ভব নয়। তারা আমেরিকান এম্বাসি মেইনটেইন করেন। এখানে যারা তথ্য বা প্রকল্পের যারা আছেন এবং যারা উপস্থিত জনতা আছেন সকলকে বলছি যে এইখানে যারা বসে আছেন তাদের দিকে দৃষ্টি ফেরানো অসম্ভব। এখানে তাদের যে বক্তব্য আছে তাদের 3টি দফা আছে, এর যে যৌক্তিক দফা কোনো কিছুই হতে পারে না। গত 7 বছরে তাদের 20 কোটি টাকা বেতন লোপাট করা হয়েছে, কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই এটা আওয়ামী লীগ আমলে হয়েছে বলে এই টাকা তারা প্রাপ্য নন। এটা তারা যেই টাকায় যেই বেতনে সাইন করে চাকরি নিয়েছেন সেখান থেকে এই টাকা লোপাট করা হয়েছে। এই টাকা হয়তো বিদেশে পাচার করা হয়েছে। সেই কারণে এই সরকারকে অবশ্যই পাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শুধুমাত্র এই সেন্ট্রালাইজ ঢাকার নারীদের, এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন না। আমরা এমন একজন নারীকে তথ্য উপদেষ্টা, নারী উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আসল সমাধান আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে। আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের জুলাই সনদের কাজ করুক, তারা বিচারের কাজ করুক, তারা সংস্কারের কাজ করুক এবং বাংলাদেশে বিদ্যমান যত ধরনের অসুবিধা আছে, প্রকল্পের যেগুলো অনিয়ম আছে সেগুলো তারা সমাধান করুক। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন 200 জন পুরুষ বসে থাকতো হয়তো বা এই দৃশ্যপট দেখতে হতো না। 34 দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আশা করব আজকেই সেই লাস্ট দিন, আজকেই যে শেষ দিন, যেই দিন আপনাদেরকে আমার আহ্বান জানাতে হবে। আমরা ওয়ার্নিং বলতে চাই না, আমরা এখন আহ্বানের মধ্যে আছি। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা হতে। আপনারা বাধ্য করেছেন অবস্থান করতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন, আমি আরেকটা বিষয় বলি, এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরো একবার। এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে। যারা বেতন যেটাতে সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য এই বেতন, সেখান থেকে আপনি বেতন কাটতে পারেন না।
বা 1100 নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, এই রাষ্ট্র আমাদের খোলনল চেপে বদলে ফেলতে হবে। অবিলম্বে তথ্য আমাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আপনারা যদি না মানেন তাহলে এই তথ্য আমরা তাদের সাথে সংশ্লিষ্ট যারা যারা এই তথ্য বা প্রকল্প থেকে উপকৃত হয়েছেন সেই নারীদেরকে নিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হবে। আপনারা এটা ঠেকাইতে পারবেন না। আবারও বলে দিচ্ছি, অবিলম্বে তাদেরকে নিয়ে ত্রিদলীয় বৈঠক অনুষ্ঠিত করেন এবং তাদের সকল দাবি মেনে নিন।